ক্যান্ডেলের নিচে এখানে আমাদের স্টপ লসটাকে মেনটেন করা যাবে। ঠিক আছে, আমাদের খেয়াল রাখতে হবে যে এখান থেকে বাউন্স করে নিচের দিকে আসছে কিনা। ঠিক আছে, তো আমি আমার ট্রেড আমি এরকম এক্সেল শিটে মেনটেন করি, যেই যে ট্রেডগুলো আমি নিয়ে থাকি সেগুলো আমি এখানে জার্নাল হিসাবে মেনটেন করি। আর এখানে সব কিছু রিস্ক ম্যানেজমেন্ট, টার্গেট, যেমন ধরুন এই খাবেন। ঠিক আছে, এগুলো আমি এইভাবে ম্যানেজ করি। ঠিক আছে, রানিং, ক্লোজ এরকম সব চেঞ্জ হবে। ঠিক আছে, পেন্ডিং, আপনাদেরকে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, এটা একটা বিজনেস, পারফেক্ট বিজনেস হিসাবে এখানে কাজ করতে হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কি জানেন মাত্র কয়েকদিনে 4 থেকে 10% প্রফিট নেওয়া সম্ভব, তাও সারাদিন স্ক্রিনের সামনে না বসে? আজ আমি আপনাদেরকে দেখাবো সুইং ট্রেডিংয়ের সেই গোপন রহস্য যা আমি নিজেও ব্যবহার করে থাকি। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের আমার স্টক সিলেকশন টেকনিকটা শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা জানবো হোয়াট ইজ সুইং ট্রেডিং। ঠিক আছে, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিংটা আমরা পরে গিয়ে কভার করব। তো আজকে আমরা শিখবো হোয়াট ইজ সুইং ট্রেডিং। ওকে, তো সুইং ট্রেডিং কি? সুইং ট্রেডিং হলো এমন একটা ট্রেডিং পদ্ধতি যেখানে আমরা স্টক কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ধরে রাখি, যাতে ওই সময়ের মধ্যে বড় প্রাইস মুভমেন্ট আসে, সেইখান থেকে আমরা আমাদের প্রফিটটাকে জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারলেন, মানে যে কোনো কোম্পানির শেয়ার হতে পারে, সে রিলায়েন্স হোক, SBI হোক, যে কোনো কোম্পানির শেয়ার, আপনি ওটাকে আজকে ধরুন কিনলেন, সেটাকে কয়েকদিনের জন্য, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ আপনি ওটাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আপনি হোল্ড করে রাখলেন। ঠিক আছে, তারপরে যখন একটা প্রাইস আপসাইডে একটা মোমেন্টাম দিল, তো ওখানে আপনি আপনার প্রফিটটা আপনি জেনারেট করতে পারেন। ধরুন আপনি 100 টাকায় নিলেন, 100 টাকায় আপনার বাইং প্রাইস, সেটা যদি 100 থেকে 110 টাকায় যায়, ঠিক আছে, তাহলে আপনার 10 টাকা প্রফিট হচ্ছে পার শেয়ারে। এটাই হচ্ছে সুইং ট্রেডিং। ঠিক আছে, এটা ইন্ট্রাডে ট্রেডিং এর মতো না, যেখানে দিনে দিনে সব পজিশন ক্লোজ করা হয়। ঠিক আছে, ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে আপনাকে আজকে ধরুন, দেখুন মার্কেট হচ্ছে 9টা 15 থেকে স্টার্ট হয়, 3:30 অবধি চলে। তো আজকে যদি আপনি কোনো স্টক আপনি নেন ইন্ট্রাডেতে, তাহলে সেটাকে আপনাকে 3:15 মধ্যে, 3:30 মধ্যে ক্লোজ করতে হবে। 3:15 মধ্যে অটোমেটিক ক্লোজ হয়ে যায়, তো আপনাকে দিনেরটা দিনেই ক্লোজ করতে হবে। সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। তো এটা ইন্ট্রাডে ট্রেডিং নয়, আমরা সুইং ট্রেডিং এর ব্যাপারে আলোচনা করব। তো সুইং ট্রেডিং হচ্ছে আপনি আজকে নিলেন, সেটা আপনি 1 সপ্তাহ থেকে 1 মাস আপনি হোল্ড করে রাখলেন, তো সেটাকেই নর্মালি সুইং ট্রেডিং বলে। আশা করি বুঝতে পারলেন। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে যে সুইং ট্রেডিং এর সুবিধা কি, সুইং ট্রেডিং এর কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, তো সেটা আমরা আলোচনা করব। দেখুন সুইং ট্রেডিং এর কি কি সুবিধা। সারাদিন আপনাকে চার্টে বসে থাকতে হবে না। ঠিক আছে, ধরুন আপনি আজকে একটা স্টক নিলেন, তো সেটা তো আপনার পোর্টফোলিওতে চলে গেল। ঠিক আছে, তো আপনি আপনার মধ্যে স্ট্রেসটা থাকবে না যে আজকে আমাকে সেল করতে হবে, প্রাইস উপরে গেল কি নিচে আসলো আপনার, কারণ টাইম ফ্রেমটাও বড় থাকবে। তো আজকে যদি আপনি নিয়ে ওটাকে হোল্ড করে থাকেন, তাহলে আপনার সারাদিন চার্ট না দেখলেও কোনো প্রবলেম নেই। তো আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী আপনি এন্ট্রি করলেন, তারপরে ওটা সেই যখনই বিক্রি করা হবে তখন আপনি বিক্রি করে দিলেন। তো সারাদিন চার্টে বসে থাকার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তো এখানে কম ট্রেড হয় কিন্তু বেশি প্রফিট হয়। আপনি যদি একটা ট্রেড নেন, তো সেটা বড় টাইম ফ্রেমে যখন করবেন, তখন আপনার প্রফিটের যে মার্জিনটা সেটাও বেশি হবে, এবং এখানে ট্রেডও কম হবে। কারণ আপনি যদি সুইং ট্রেড করেন, তো আপনি যদি মান্থলি একটা ট্রেড করেন, তো মান্থলিতে ধরুন আপনার 1-2টো ট্রেড এরকম আসবে। আপনি সেইভাবে আপনার ট্রেড প্ল্যান করতে হবে। ওকে, তো এখানে বেশি ট্রেড হয় না। আপনি যদি ইন্ট্রাডে করেন, তাহলে দিনের মধ্যে 5টা 6টা ট্রেড হয়ে যায়, তো সেটার মধ্যে একটা মেন্টালি স্ট্রেস আছে। তো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে সেই স্ট্রেসটা থাকে না, তো আপনি খুবই ভালোভাবে কোনো কাজ করতে পারেন। চাকরি বা যদি স্টাডি করেন, ধরুন আপনি কোনো চাকরি করছেন, কোনো বিজনেস করছেন, স্টাডি করছেন, কেউ কোনো স্টুডেন্ট আছে, তো তারাও এটা সহজেই করতে পারে, কারণ এখানে কোনো স্ট্রেস থাকে না এবং টাইম বেশি দিতে হয় না। তো যেটা সবাই করতে পারে। ঠিক আছে, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে, এটা রিস্ক আছে। ঠিক আছে, তো মার্কেট মানে রিস্ক থাকবে তো অবশ্যই। ঠিক আছে, তো মার্কেটে রিস্ক থাকবে না এটা তো বলা যায় না। তো রিস্ক তো আছে, তো রিস্ক আপনাকে মেনটেন করে চলতে হবে। তো রিস্ক তো আছে, আপনি যেই সেগমেন্টেই কাজ করুন না কেন, রিস্ক থাকবে। ওকে, তো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা দেখব সুইং ট্রেডিংয়ের জন্য সঠিক স্টক বাছাইয়ের নিয়ম। আপনি যদি কোনো সুইং ট্রেডিং প্ল্যান করছেন, তো সেখানে আপনার স্টক আপনি খুঁজবেন, যে কোনো স্টকে আপনি বাই করবেন, তো স্টক বাছাইয়ের নিয়ম আছে। তো নিয়মগুলো আমরা দেখে নিই। প্রথমে ট্রেন্ড চেক। ট্রেন্ড কি? দেখুন মার্কেটে যখন আপনি কাজ করবেন,
স্টকের আপ ট্রেন্ড থাকে, 3 ধরনের ট্রেন্ড থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, মানে আপ ট্রেন্ড মানে উপরের দিকে এরকম উপরের দিকে যাবে, ডাউন ট্রেন্ড মানে নিচের দিকে যাবে, আর আরেকটা আছে সাইডওয়েজ যেটা এরকম ফ্ল্যাট চলবে, ঠিক আছে। 3টে ট্রেন্ড হয়, তো আমাদেরকে দেখে নিতে হবে সেটা আপ ট্রেন্ড আছে কিনা, কারণ আমরা সুইং ট্রেড করব, তো আমরা লং সাইডের দিকে আমরা ট্রেড করব, ঠিক আছে। তো আমাদের যে ট্রেন্ডটা আপ ট্রেন্ড হতে হবে এরকম, ঠিক আছে। তো আরেকটা আছে ব্রেকআউট লেভেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স ভাঙছে কিনা। উপরে যদি ধরুন কোনো রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স নিয়ে এটা পরে আমি আপনাদের সঙ্গে ভালোভাবে আলোচনা করবো। রেজিস্ট্যান্স মানে ধরুন স্টকটা এরকম প্রাইস নিচের দিকে আসছে, ঠিক আছে, এবার এখান থেকে বাউন্স করছে, এখান থেকে যখন বাউন্স করে যাবে তো এখানে লাস্ট এখান থেকে নিচে এসছিল, তো এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। প্রাইস যখন উপরের দিকে যাবে তখন এখানে রেজিস্ট্যান্স মানে এখানে সেলার অ্যাক্টিভ আছে এখানে, ঠিক আছে। তো প্রাইস যখন নিচের থেকে উপরের দিকে যাবে তখন এই রেজিস্ট্যান্সটা ফেস করবে, ওকে। তো এটা যখন ব্রেকআউট হবে তখন উপরের দিকে মোমেন্টাম হবে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স লেভেলটা ভাঙছে কিনা সেটাকেও আমাকে দেখতে হবে, ওকে। তো মার্কেটে ট্রেড করার সময় এইসব জিনিসগুলো একটুখানি দেখতে লাগে। ভলিউম তো আছে আপনার, ব্রেকআউটের সময় বেশি ভলিউম পজিটিভ সাইন হয়, ঠিক আছে। যদি যখন এইটা ব্রেকআউট হবে তখন আপনাদের এটা যদি দেখেন যে ভলিউম দেখবেন চার্টের নিচে এরকম বার দেখা যাবে, ঠিক আছে। তো এগুলো আমি ধীরে ধীরে ডিসকাশন করব, ওকে। আপনারা যদি জেনে থাকেন ভালো, না জানলে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করুন এবং আমি এগুলো ধীরে ধীরে এগুলো ডিসকাশন করব, ঠিক আছে। তো এইখানে যখন এটা ব্রেকআউট হবে তখন আমাদেরকে দেখতে হবে নিচে ভলিউম জেনারেট হচ্ছে কিনা, ঠিক আছে। ভলিউম যদি বেশি থাকে তাহলে এটা একটা পজিটিভ সাইন। সাপোর্ট লেভেল দেখতে হবে যাতে কোনো স্টপ লস আমাদের মেনটেন করা যায়, ঠিক আছে। স্টপ লস আমাদের মেনটেন করা যাবে, সাপোর্ট লেভেল দেখতে হবে। ধরুন এরকম প্রাইস যাচ্ছে, ঠিক আছে, এরকম প্রাইস যাচ্ছে, ওকে। প্রাইস এরকম নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে। এবার আপনি তো দেখবেন যে বাই করবেন কোথায়, ঠিক আছে। এবং এখান থেকে যখন সুইং করলো, ঠিক আছে, এই যে লাস্টের যে সুইং হাইটা, ঠিক আছে, এটা লোয়ার হাই বানাচ্ছিল, যখন নিচের থেকে উপর থেকে নিচে নামছে এটাকে বলে লোয়ার হাই, এটা লোয়ার লো, ঠিক আছে। তো প্রাইস যখন এরকম রিভার্সাল নেবে তখন এই লাস্ট যে এই লোয়ার হাইটা যখন ব্রেক করবে, ঠিক আছে, তখন আমাদের এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি হবে, এই জায়গাটা এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি হবে। তো প্রাইস যখন এখান থেকে রিভার্স করবে তখন যদি আমরা এখানে কোনো ট্রেড প্ল্যান করি, রিভার্সাল ট্রেড, এটাকে বলে রিভার্সাল ট্রেড, ঠিক আছে। আমরা যখন যদি এখানে কোনো ট্রেড প্ল্যান করি তাহলে আমাদের এই সাপোর্ট লেভেলটা একটা স্টপ লস মেনটেনের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো এটাও চেক করতে হবে। টাইম ফ্রেম নর্মালি আমি ইউজ করি ডেলি অ্যান্ড মান্থলি, তো আপনাদেরকেও বলবো যদি আপনারা সুইং ট্রেডিং করেন তাহলে ডেলি এবং মান্থলিতে একটু বেশি টাইম লাগে, ডেলিতে একটু কম লাগে, ঠিক আছে। সুইং ট্রেডিংয়ের জন্য পারফেক্টলি যে টাইম ফ্রেম সেটা হচ্ছে ডেলি, ওকে। তো আমি দুটো টাইম ফ্রেমে কাজ করি বেশি, তো এই হলো আমার টাইম ফ্রেম, ওকে। তো এবার আমরা দেখব পরে কি আছে। তো আমরা ধীরে ধীরে এক একটা জিনিস কভার করব। এখন দেখুন চার্ট, এই চার্ট এরকম দেখতে হয়, ঠিক আছে। আপনারা যদি ট্রেডিং ভিউ ইউজ করে থাকেন তাহলে আপনারা এরকম চার্ট দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা একটুখানি চার্টে যাই, চার্টে গিয়ে একটুখানি অ্যানালাইসিস করি, ঠিক আছে, চার্টে কীরকম এটা দেখতে হবে, ঠিক আছে। তো আমরা এটা ধরুন নিফটির চার্ট রয়েছে, ঠিক আছে, নিফটি, এটা ট্রেডিং ভিউয়ের চার্ট। আমি এটা একটু ক্লিন করে দিই। দেখুন এটা হচ্ছে নিফটির চার্ট, নিফটি 50। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেই ইনস্ট্রুমেন্টটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে দেখাবে, আর এখানে উপরে দেখবেন টাইম ফ্রেম রয়েছে, ঠিক আছে, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, ঠিক আছে, এগুলো সিলেক্ট করা রয়েছে। আর এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, ওকে। তো আমি যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখানে আমি এই নিফটির চার্ট দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন প্রাইস, দেখুন এখান থেকে যখন কন্টিনিউয়াসলি নিচে ফল করছে, দেখুন এখানে কন্টিনিউয়াসলি নিচে ফল করে এখান থেকে বাউন্স করার চেষ্টা করছে, ঠিক আছে, এখান থেকে বাউন্স করার চেষ্টা করছে। তো এখানে একটা সাপোর্ট লেভেল ছিল এই জায়গাটা, কিন্তু দেখুন প্রাইস এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করেছে, ব্রেক করে ঠিক সাপোর্ট লেভেলের এখান থেকে বাউন্স করে উপরের দিকে যাচ্ছে। তো আমরা যদি এখানে এটাকে ধরুন প্ল্যান করি তাহলে এটা ধরুন আমার এন্ট্রি হয়ে গেল এই সাপোর্ট লেভেলে, এই যে লোটা, এখান থেকে প্রাইস নিচে এসছে, এখান থেকে বাউন্স করেছে। তো এই নিচে, এই ক্যান্ডেলের নিচে এখানে আমাদের স্টপ লসটাকে মেনটেন করা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে নিয়ম, যেটা আমি আপনাদেরকে বললাম যে সাপোর্ট লেভেলে যদি থাকে এখানে, তাহলে এখানে আমরা এখানে সুইং লোতে এখানে স্টপ লস প্ল্যান করতে পারি, ওকে। আর এইটা যদি প্রাইস ধরুন এখানে ধীরে ধীরে এরকম উপর দিকে যাবে,
এখান থেকে পড়েছে, এখান থেকে নিচে পড়ছিল, ঠিক আছে, এখান থেকে নিচে। এবার প্রাইস যখন ধীরে ধীরে উপরে যাবে তখন এই জায়গাটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। এবার প্রাইস যখন এখান থেকে যাবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এখান থেকে বাউন্স করে নিচের দিকে আসছে কিনা, ঠিক আছে, কারণ এইখানে সেলার্স অ্যাক্টিভিটি আছে, এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে ফল করেছে, তো প্রাইস যদি এখান থেকে উপরের দিকে যায় তাহলে এই রেজিস্ট্যান্সটাকে ফেস করতে হবে, ঠিক আছে। এইটাকে যদি ব্রেক করে দেয় উপর দিকে তাহলে উপর দিকে যাবে, আর যদি এখান থেকে ব্রেক করতে না পারে, সেলার্স যদি বেশি থাকে, এখান থেকে যদি সেলার্সের প্রেশার বেশি আসে তাহলে কি হবে, প্রাইস নিচে এখান থেকে আবার নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের এই সাপোর্ট, এই যে নিচে সাপোর্ট উপরের রেজিস্ট্যান্স, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমাদের সবসময় খেয়াল করতে হবে সাপোর্টে বাই, রেজিস্ট্যান্সে সেল, ঠিক আছে। এই মাঝখানে এইটা হচ্ছে নো ট্রেডিং জোন, এই যে এরিয়াটা এটা হচ্ছে নো ট্রেডিং জোন হয়। তো আমাদেরকে ধীরে ধীরে এইসব জায়গাতে, এটা ধরুন ডেইলি টাইম ফ্রেম আছে, এখন এখানে যদি আমরা ছোট টাইম ফ্রেমে দেখি তাহলে এখানে দেখবেন অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমাদের নর্মালি সাপোর্টে বাই, রেজিস্ট্যান্সে সেল, ঠিক আছে। তো সেলটা আমি পরে দেখাবো, এখন আমি বাইং, যেটা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদেরকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে বাইং এর কেস, ঠিক আছে। তো প্রাইস সবসময় সাপোর্টে বাই করতে লাগে, রেজিস্ট্যান্সে সেল করতে লাগে, আর যদি ব্রেকআউট হয়, ধরুন এখান থেকে ব্রেকআউট হয়ে গেল, তখন আমরা এখানে আবার বাইং একটা প্ল্যান করতে পারি। এবং স্টপ লস কি হবে, আমাদের এই রেজিস্ট্যান্সে যখনই এটা এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে তখন এইটা সাপোর্ট হিসাবে কাজ করবে, বুঝতে পেরেছেন। যখনই এইটা ব্রেকআউট উপরে দিয়ে দেবে তখন এইটা ধরুন এখান থেকে এটা এরকম গিয়ে এই রেজিস্ট্যান্সটাকে এরকম ব্রেক করে দিল, ব্রেক করে দিলে কি হবে, এই রেজিস্ট্যান্সটাই সাপোর্ট হিসাবে কাজ করবে, ওকে, বুঝতে পারলেন। এটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তখন কি হবে, প্রাইস যখন আবার নিচের দিকে আসবে, এরকম যখন ব্রেকআউট দেয় তখন কি করে, প্রাইস ধীরে ধীরে একবার নিচের দিকে আসে এবং এই সাপোর্টটাকে একবার টেস্ট করে, ঠিক আছে। যদি এখান থেকে টেস্ট করে এখান থেকে সুইং মেরে উপর দিকে যায় তাহলে ভাববেন যে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল তৈরি হয়েছে, তখন আমরা এখান থেকে বাইং প্ল্যান করতে পারি। আর যদি এখান থেকে ব্রেক করে নিচের দিকে চলে আসে, এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে আবার নিচের দিকে চলে আসে, তাহলে ভাববেন এটা হচ্ছে ফেক ব্রেকআউট, ঠিক আছে, এটা হচ্ছে ফেক ব্রেকআউট। তো এগুলো ধীরে ধীরে অনেক কিছু চ্যাপ্টার আছে, ধীরে ধীরে আপনাদেরকে বলবো। তো সুইং ট্রেডিং এর কিভাবে প্ল্যান করতে হবে আপনাদেরকে বললাম, এখান থেকে বাই, এখান থেকে সেল, ওকে। তো চলুন আমরা আবার ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমরা তো চার্ট হিসেবে, চার্টে আমি আপনাদেরকে দেখালাম। তারপরে যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। সুইং ট্রেডিং যদি আপনি করেন তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনি যেই ট্রেডই করুন না কেন, আপনি যদি মার্কেটে কাজ করেন তাহলে সুইং ট্রেডিংয়ে কিংবা পজিশনাল ট্রেডিং কিংবা ইন্ট্রাডে ট্রেডিং, যে কোনো ট্রেডিংই করুন না কেন, কিংবা অপশন ট্রেডিং, যে কোনো ইনস্ট্রুমেন্টে আপনি কাজ করুন না কেন, আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতেই হবে। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া আপনি যদি কাজ করেন তাহলে ভাই আপনি মার্কেটে কাজ করবেন না, কারণ এখানে খুবই রিস্ক, ঠিক আছে। রিস্ক ম্যানেজ আপনাকে করতেই হবে, যে কোনো ট্রেডের আগে মনে রাখবেন, ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো ট্রেডে আপনি যদি কোনো ট্রেড নিয়ে থাকেন সেখানে 0.5%, ঠিক আছে, আপনার ক্যাপিটালের 0.5%-এর উপর বেশি রিস্ক নেবেন না। এটা আমি পার্সোনালি ইউজ করি, ঠিক আছে। ধরুন 10,000 টাকা আমার ক্যাপিটাল, 10,000-এর 0.5% কত, 50 রুপিস, ঠিক আছে। তো 50 রুপিসে আমি আমার রিস্ক নেবো, ম্যাক্সিমাম রিস্ক হচ্ছে আমার 50 রুপিস। আর আমি যদি টার্গেট ওটাকে আমি যদি 1:2 নেই তাহলে হবে 100 রুপিস, আর যদি 1:3 নিই তাহলে 150 রুপিস, ঠিক আছে। তো এইভাবে প্ল্যান করতে লাগে। যদি আপনার 50 টাকা লস হয় তাহলে আপনার টার্গেট হবে আপনার 100 টাকা প্রফিট, ঠিক আছে। তো এইভাবে রিস্ক ম্যানেজমেন্ট আপনার করা দরকার প্রতিটা ইনস্ট্রুমেন্টে যখন আপনি কাজ করবেন, ঠিক আছে। স্টপ লস ছাড়া কাজ করবেন না, স্টপ লস আপনাকে নিতেই হবে। উইদাউট স্টপ লস কাজ করা এখানে একদমই মানে রিস্কির ব্যাপার, ঠিক আছে। রিস্ক একদমই নেবেন না এখানে উইদাউট স্টপ লস মানে কাজ যদি আপনি করতে যান তাহলে ভাববে যে আপনি ফলিং নাইট ধরছেন, ঠিক আছে। তো স্টপ লস অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। নিউজ, সেক্টর পারফরমেন্স আর মার্কেট ট্রেন্ড চেক করে এন্ট্রি নিন। দেখুন নিউজ একটা খুবই ভাইটাল রোল প্লে করে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে, ঠিক আছে, কারণ আমাদের মার্কেট নিউজ বেসিসে একটু বেশি চলে। তো আমি পার্সোনালি নিউজটা অত ফলো করি না, কারণ যদি
আপনার কাছে একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে নিউজ ফলো না করলেও চলবে। আপনি যদি বেশি নিউজ দেখেন, বেশি টিভি চ্যানেলে নিউজ খুলে আপনি দেখেন, তাহলে সেখানে কিন্তু আপনার সেই ট্রেডটা সাকসেসফুল হওয়ার চান্সেস খুবই কম থাকে। সেক্টর পারফরমেন্স এটা ইম্পর্টেন্ট। সেক্টর, আপনি যেই সেক্টরটা দেখবেন ভালো চলছে সেই সেক্টর হিসাবে আপনি কাজ করুন। ধীরে ধীরে এগুলো আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? সেক্টর কিভাবে দেখতে লাগে, সেক্টর কোন সেক্টর ভালো চলছে, এগুলো ধীরে ধীরে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? আর মার্কেট ট্রেন্ড চেক করে নিন, তারপরেই আপনি এন্ট্রি নিন। মার্কেট ট্রেন্ড যদি আপনি চেক করতে লাগেন তাহলে আপনি নিফটি 50 ইউজ করবেন। নিফটি 50-তে আপনি দেখবেন যে ওভারঅল মার্কেট, আমাদের ওভারঅল যে মার্কেট সেটা হচ্ছে নিফটি 50, নিফটির 50টা স্টক। তাহলে আপনি যদি নিফটিকে চেক করেন, নিফটিকে ট্র্যাক করেন, তাহলে আপনি ওভারঅল মার্কেটের ট্রেন্ডটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো লোভ করবেন না। এখানে যখন আপনি কাজ করবেন তখন আপনার লোভ, অনেক কিছু লোভ হবে, ঠিক আছে? আমি একটু বেশি প্রফিট জেনারেট করব, ঠিক আছে? ধরুন আপনার 50 টাকার জায়গায় রিস্ক আছে, আপনি 100 টাকা আপনার টার্গেট মেন, ঠিক আছে? সে কিন্তু প্রাইস দেখছেন আপনি উপরের দিকে যাচ্ছে, বেশ আপনি ওটা কি করলেন, আপনার ভিতর থেকে একটা আসলো যে না ভাই এটাকে আমি 1:10 নিয়ে চলে যাবো, ঠিক আছে? 1:10, 1:20, 1:5 এরকম, ঠিক আছে? বড় বড় টার্গেটের স্বপ্ন দেখবেন, কিন্তু আপনি যেটা রিস্ক হিসাবে আপনি যেটা প্ল্যান করেছেন কোনো একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে, যেই প্ল্যানটা আপনি আগের থেকে করবেন সেটা আপনি সেইভাবেই এক্সিকিউট করবেন। ওকে, সেইভাবে প্ল্যান অনুযায়ী আপনি ট্রেড করুন, না হলে হবে না, কারণ আপনার সাইকোলজি লেভেল তখন হিলে যাবে, ঠিক আছে? তো আমরা এবার একটু রিস্ক ম্যানেজমেন্টের ওই এক্সাম্পল দেখবো, ঠিক আছে? এখানে আমি একটা এক্সেল শিট আমি ইউজ করি, ঠিক আছে? আমি নর্মালি যেটা ইউজ করে থাকি এক্সেল শিট, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? দেখুন, এটা হচ্ছে সেই এক্সেল শিট। তো রিস্ক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের এক্সেল শিট, ঠিক আছে? তো আমি আমার ট্রেড আমি এরকম এক্সেল শিটে মেনটেন করি। যেই যে ট্রেডগুলো আমি নিয়ে থাকি সেগুলো আমি এখানে জার্নাল হিসাবে মেনটেন করি। আর এখানে সব কিছু রিস্ক ম্যানেজমেন্ট, টার্গেট, যেমন ধরুন এখানে ধরুন আমার স্টকের নাম, ঠিক আছে? স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজিতে আমি কাজ করছি, ট্রেড স্টেটাস, এখানে রানিং আছে, ঠিক আছে? এখানে এগুলো দেখতে পাবেন, ঠিক আছে? এগুলো আমি এইভাবে ম্যানেজ করি, ঠিক আছে? রানিং, ক্লোজ, এরকম সব চেঞ্জ হবে, ঠিক আছে? পেন্ডিং, এগুলো সব এইভাবে আমি মেনটেন করি, ঠিক আছে? ধরুন এবার আপনার এখানে এন্ট্রি যদি ধরুন আমি এখানে যে কোনো একটা আমি স্টক আমি নিয়ে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আপনাদেরকে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? এটা একটা বিজনেস, পারফেক্ট বিজনেস হিসাবে এখানে কাজ করতে হবে, না হলে কিন্তু হবে না। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন এসবিআই। আমি এসবিআই এর আমি ট্রেডটা নেব, ঠিক আছে? তো আমার ধরুন এসবিআই এর এখানে আমার এন্ট্রি হচ্ছে 500, ঠিক আছে? আমার বাইং প্রাইস ধরুন এন্ট্রি হচ্ছে 500। আমি এসবিআই এর এখন আমি এটা জানি না কতটাতে রয়েছে, ঠিক আছে? তো এখানে ধরুন আমি খুলেই দেখাই, ঠিক আছে? চারটা খুলেই দেখাই। ধরুন এই যে এসবিআই চারটা ওপেন হয়ে যাক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওকে? তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে ওপেন হবে। এবার আমি ধরুন একটা সুইং ট্রেড প্ল্যান করছি, ঠিক আছে? তো সেটা আমি কীভাবে প্ল্যান করব? ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এখানে আমি ধরুন আমি এইখানে এই পজিশনটাতে আমি একটা প্ল্যান করছি, ঠিক আছে? তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে প্ল্যান করব, এখানে আমার বাইং প্রাইস, এখানে হচ্ছে আমার সেলিং প্রাইস। তো আপনি এখানে দুটো প্রাইস দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে একটু দেখাই, দেখুন এটা হচ্ছে আমাদের স্টপ লস প্রাইস, ঠিক আছে? এই নিচের যে লাইনটা এটা স্টপ লস প্রাইস, আর এইটা 796.95, এটা হচ্ছে আমাদের এন্ট্রি প্রাইস। ওকে, তো এখানে আমি এখানে এক্সেল শিটে গিয়ে আমি এটাকে রিস্ক ম্যানেজমেন্ট করব, ঠিক আছে? তো আমার বাইং প্রাইসটা কি আছে? 796.75, ঠিক আছে? তো এখানে আমি লিখে দিচ্ছি 796.75। ওকে, স্টপ লস আমার কি হবে? রিস্ক ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আমার স্টপ লস হচ্ছে 785.75, ঠিক আছে? কোথায় গেল? 785.75, ঠিক আছে? এই হলো আমার স্টপ লস। ওকে, 75। এবার আমি আমার ক্যাপিটালের, ধরুন আমার ক্যাপিটাল হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? আমি ফর এক্সাম্পল আমি বলছি, ঠিক আছে? ধরুন 1 লাখ টাকাই ধরলাম, ঠিক আছে? একটু বড় করেই ধরি। ওকে, তো আপনাদের দেখতে ভালো লাগবে, আমি এটা একটু ক্লিন করে দিই। ধরুন আমার ক্যাপিটাল হচ্ছে 1 লাখ। তো 1 লাখে আমি এখানে ক্যালকুলেটর ওপেন করে নিই,
সবার প্রথমে আমি দেখাই, প্র্যাকটিক্যালে দেখাই। ঠিক আছে, এখানে আমি 1 লাখ দিচ্ছি, 10,000, 1 লাখ, এই হচ্ছে আমার ক্যাপিটাল। তো ক্যাপিটালের আমি কি বলেছি, 0.5% আমার রিস্ক থাকবে। আমি এখানে আপনাদেরকে দেখালাম 0.5% আমার ক্যাপিটালে। তো মাল্টিপ্লাই 0.5%, দেখুন 500 টাকা। ঠিক আছে, তার মানে আমার একটা ট্রেডে 500 টাকা আমার রিস্ক। ঠিক আছে, তো আমি এখানে কি করব, আমার 500 টাকা এরকম দিয়ে দেবো। তো 500 টাকা দিয়ে দিলে এখানে কি দেখাচ্ছে দেখুন, এটা আমার এন্ট্রি হয়ে গেল, এটা আমার স্টপ লস হয়ে গেল, 500 আমার ম্যাক্সিমাম লস। এখানে হচ্ছে 45, এটা কি কোয়ান্টিটি, এটা হয়ে গেল রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, 45 কোয়ান্টিটি আমার নিতে হবে, তাহলে আমার রিস্ক ম্যানেজমেন্ট আপনার ঠিকঠাক হবে। ঠিক আছে, তো যদি এখানে আমি 45 কোয়ান্টিটি নেই, ঠিক আছে, আমি চার্টে চলে যাই। আবার ধরুন আমি এখানে 45 কোয়ান্টিটি নিলাম, এবার প্রাইস দেখুন এখানে এন্ট্রি হয়েছে, এখানে যদি স্টপ লস হতো, ওকে, তাহলে আমার কি হতো, 500 টাকা লস হতো। বুঝতে পারলেন, 500 টাকা লস হতো। তাহলে এখানে আমি লং পজিশন নেব। ধরুন আমি এখানে লং পজিশন নিলাম, ওকে, এই লং পজিশন নিলাম, এখানে হয়ে গেল স্টপ লস। এটা হচ্ছে আমার, ধরুন এই হচ্ছে 1:2, আমি ধরুন 1:2 রাখলাম। ঠিক আছে, তো এখানে আমার টার্গেট হিট হয়েছে, তো 500 টাকার বদলে প্রাইস দেখুন আমার টার্গেটটা হিট করেছে, তাহলে আমার 1:2-তে গিয়ে আমার টার্গেট হবে 1000। বুঝতে পেরেছেন, মানে 500 টাকা রিস্কে যদি 1:2 নেই, তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে 1000। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারলেন, এটা হচ্ছে সিস্টেম, এইভাবে কাজ করতে হবে। তো আমার এখানে 1 লাখে আমার এখানে পার ট্রেডে দেখুন এখানে আমার 36,215, এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। এখানে আমার এই SBI এর 45 শেয়ার নিতে আমার 36,000 গেছে, তার পরিপ্রেক্ষিতে আমি 500 টাকা রিস্ক নিয়েছি। ওকে, আমার 1 লাখ ক্যাপিটালের উপরে 0.5%, ওকে, আর আমার টার্গেট হচ্ছে 1000। বোঝাতে পারলাম? তো এই হচ্ছে সুইং ট্রেডিং এর টোটাল চ্যাপ্টার। এটা আমি আপনাদেরকে একদম ভালো করে বুঝিয়ে দিলাম। তো এইভাবে আপনাকে সুইং ট্রেডিং করতে হবে। ওকে, আর সুইং ট্রেডিং এর করার জন্য আমার অনেক স্ট্র্যাটেজি আমি আমার চ্যানেলে আমি অলরেডি পোস্ট করেছি। যদি আপনারা না দেখেন তাহলে ওগুলোকে অবশ্যই চেক আউট করুন, এবং ওখানে দেখতে পাবেন আমি কিভাবে সুইং ট্রেডিং করি। ঠিক আছে, তো ওখানে ওগুলোকে চেক করুন। ওকে, তো চেক করার পর আপনি ওখানে ডিসাইড করতে পারবেন যে আপনি কিভাবে আপনি ওটাকে প্ল্যান করে একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম সুইং ট্রেডিং কিভাবে করতে হয়, স্টক কিভাবে বেছে নিতে হয়, আর কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। ঠিক আছে, তো আপনারা যদি সুইং ট্রেডিং করেন তাহলে কোন স্ট্র্যাটেজি ফলো করছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।